আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, সুখরঞ্জন বালির উপর ভয়াবহ নির্যাতন। নিউজটি লিখেছেন সাইদুর রহমান রুমি। চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত। জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তার অপহরণের ঘটনায় শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এই অভিযোগ করেন। অভিযুক্ত বাকিদের মধ্যে অন্যতম হলেন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি এ.টি.এম. ফজলে কবির, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য এ.কে.এম. আওয়াল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ সানাউল হক, তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন। ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে সুখরঞ্জন বালি বলেন, আমার ভাই বিশাব আলীকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা হত্যা করেছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০১০ সালের জুলাই আগস্ট মাসের শেষের দিকে আওয়ামী লীগ সরকার গঠিত তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আমাকে ৭১-এ আমার ভাই বিশাব আলীর হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। আমি তাকে বিশ্বাস করে প্রকৃত ঘটনা বলি, কিন্তু হেলাল উদ্দিন আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে প্রকৃত হত্যাকারীদের নামের সঙ্গে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নামও বলতে চাপ প্রয়োগ করেন। সাঈদীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে নিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন। আমি হেলাল সাহেবকে তখনই স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, সাঈদী হুজুর আমার ভাই বিশাব আলী হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না, সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তদন্ত কর্মকর্তা হেলাল সাহেব জোরপূর্বক রাজি করাতে এক পর্যায়ে আমাকে শারীরিক নির্যাতন করতে থাকেন। এরপর হেলাল উদ্দিন আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে আওয়ামী লীগের স্থানীয় এমপি এ.কে.এম. আব্দুল আওয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে ডেকে আনেন। তারা আখতারুজ্জামান জুলু ও কানাই লালা বিশ্বাসের নেতৃত্বে সাইদুল্লাহ লিটন, রেজাউল করিম শিকদার মন্টু, মিজানুর রহমান তালুকদার, সুমন শিকদার, দিলীপ মাঝি, রাজ্জাক খান বাদশাহ, মতিউর রহমান জুবা, শাহজাহান খান তালুকদার, মাসুদ আহমেদ রানা, শেখ ফিরোজ আহমেদ, গোলাম মাওলা নকিব, আমিনুল ইসলাম মিরন, ইর্তিজা হাসান রাজু, খায়রুল ইসলাম মিঠু, মজনু তালুকদার, মোহাম্মদ মনিরুজ্জামান, কে.এম. মুস্তাফিজুর রহমান বিপ্লব এবং রাসেল পারভেজ রাজা সহ ছাত্রলীগ যুবলীগের আরও কিছু লোককে তখন পিরোজপুর রাজশদী স্কুলে হাজির করে। তারা সেখানে উপস্থিত হয়েই আমাকে নানা রকম চাপ ও ক্রমাগত হুমকি দিতে থাকে। আমি সাক্ষ্য দিতে রাজি না হলে এমপি আওয়াল ও মেয়র মালেক আমাকে হত্যার হুমকি দেন। এরপর তাদের নির্দেশে রেজাউল করিম শিকদার মন্টু, সুমন শিকদার, দিলীপ মাঝি, রাজ্জাক খান বাদশাহ, শাহজাহান খান তালুকদার, মৃধা মোহাম্মদ মনিরুজ্জামান, মাসুদ আহমেদ রানা, মজনু তালুকদার, মিজানুর রহমান তালুকদার মিলে আমাকে নির্দয়ভাবে পেটাতে থাকে। তাদের নির্যাতন শেষ হলে সাইদুল্লাহ লিটন, শেখ ফিরোজ আহমদ, গোলাম মাওলা নকিব, আমিনুল ইসলাম মিরন, মতিউর রহমান, ইর্তেজা হাসান রাজু, খায়রুল ইসলাম মিঠু, মোস্তাফিজুর রহমান বিপ্লবরা আমাকে চর, থাপ্পড়, ঘুষি মারতে থাকে ও লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তারপরও আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তারা আগামীকাল তাদের কথা মতো সাক্ষ্য দিতে রাজি না হলে আগামীকালই আমার জীবনের শেষ দিন বলে শাসিয়ে চলে যায়। আমি তাদের হাত থেকে ছাড়া পাইয়া আত্মগোপনে চলিয়া যাই। দীর্ঘদিন আমি এলাকার বিভিন্ন বাড়িতে লুকিয়ে থাকি। পরবর্তীতে অনেক দিন পর সাঈদী হুজুরের ছেলে মাসুদ সাঈদী আমার সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং আমার ভাই বিশাব আলী হত্যার প্রকৃত ঘটনা জানতে চায়। আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি। তখন মাসুদ সাঈদী জানতে চান এই সত্য ঘটনা আমি ট্রাইব্যুনালে এসে বলতে রাজি আছি কিনা। জবাবে আমি সম্মতি প্রকাশ করলে মাসুদ সাঈদী আমার ভাইয়ের হত্যার প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে এসে বলার জন্য অনুরোধ জানান। আমি তার অনুরোধ গ্রহণ করি এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য সাঈদী হুজুরের পক্ষে সাক্ষী দিতে রাজি হই। সে অনুসারে আমি সাঈদী হুজুরের পক্ষে সাক্ষ্য দিতে ৩ নভেম্বর ২০১২ সালে বিকেলের দিকে ঢাকায় আসি এবং মাসুদ সাঈদীর সাথে যোগাযোগ করি।
তিনি আমাকে 4 তারিখ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট মিজানুল ইসলাম স্যারের কাছে নিয়ে আসেন। ওনাকে আমি সব খুলে বলি। এরপর 5 নভেম্বর 2012 সকালে অ্যাডভোকেট মিজানুল ইসলামের অফিসে মাসুদ সাইদি আমাকে নিয়ে যান। তখন অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব আমাকে তার গাড়িতে করে ট্রাইব্যুনালের দিকে রওনা দেন। তার গাড়িতে আরও 2 জন আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি ও হাসানুল বান্না সোহাগ ছিলেন, যাদের নাম আমি পরে জানতে পারি। আমার সামনের গাড়িতে মাসুদ সাইদি ছিলেন এবং তার সঙ্গেও একজন আইনজীবী ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক। এ সময় ট্রাইব্যুনালের গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ দেখতে পাই। ট্রাইব্যুনালের মূল গেটের কাছে আমাদের গাড়ি এসে পৌঁছালে পুলিশ আমাদের গাড়ি আটকে দেয়। আটকে দেওয়ার পর সামনের গাড়ি থেকে নেমে মাসুদ সাইদি পুলিশের সাথে কথা বলতে থাকেন। এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সাদা পোশাকে থাকা অনেক লোক এবং পুলিশ মিলে অ্যাডভোকেট মিজান স্যারের গাড়ি ঘিরে ফেলে। সেখানে আমাকে দেখে তারা বলে, বাচ্চা, তোকেই তো আমরা খুঁজছি, নাম, নিচে নাম। এই কথা বলেই একজন পুলিশ আমার কানের নিচে প্রচণ্ড জোরে থাপ্পড় মারে। এরপর আমার শার্টের কলার ধরে আমাকে মারতে মারতে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটা সাদা রঙের পুলিশ পিকআপে তুলে দেয়। আমার সাথের আইনজীবী ও মাসুদ ভাই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের আগ্রাসী ভূমিকার কারণে তারা আর আমার কাছেই আসতে পারেনি। গাড়িতে উঠিয়েই তারা আমার চোখ ও হাত বেঁধে ফেলে। এ অবস্থাতেই তারা আমাকে অজানা একটি স্থানে নিয়ে যায়। এটি ছিল একটি জানালাবিহীন অন্ধকার ঘর, যেখানে প্রায় 2 মাস আমাকে বন্দি রাখা হয় এবং খাদ্য ও আলো থেকে বঞ্চিত করে প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে আমাকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে ক্যামেরা ও আলো ছিল। সেখানে সাইদি হুজুরের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে চাওয়া হয়। আমি স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমার ভাইয়ের হত্যার সঙ্গে সাইদি হুজুরের কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি প্রকৃত হত্যাকারীদের চিনি এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। কিন্তু আমি তাদের কথা মতো সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় তারা আমাকে দিনের পর দিন বৈদ্যুতিক শক, শারীরিক নির্যাতন করতে থাকে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তারা বৈদ্যুতিক শক দেয়নি। এরপর তারা আমাকে কোটি টাকা ও একটি বাড়ি দেওয়ার প্রলোভনের মাধ্যমে আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাতেও রাজি না হওয়ায় আমাকে প্রায় 2 মাস ওই গোপন জায়গায় আটকে রেখে নির্যাতন করে। তাদের চরম নির্যাতনের মুখে আমি অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে আমাকে বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হতো। আমার জ্ঞান ফিরে এলে আবার তারা আমাকে ওই গোপন স্থানে নিয়ে যেত। নিয়ে গিয়ে আবারও পূর্বের ন্যায় তারা আমার উপর শারীরিক নির্যাতন চালাতো। এভাবে নির্যাতন চালানোর মাঝে একদিন আমাকে চোখ বেঁধে একটি গাড়িতে তোলা হয় এবং কয়েক ঘন্টার দীর্ঘ যাত্রার পর যখন গাড়ি থামে তখন আমি বাথরুমে যাওয়ার কথা বললে তারা আমার চোখ খুলে দেয়। তখন দেখতে পাই আমাকে সীমান্ত এলাকায় আনা হয়েছে। সেখান থেকে বিজিবির সহায়তায় আমাকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বৈকারি বাজার সীমান্তে বিএসএফের হাতে তুলে দেয়া হয়। বিএসএফ আমাকে কোনো প্রশ্ন ছাড়াই নির্মমভাবে মারধর করে, আমাকে হাত বেঁধে নির্যাতন করে। পরে তারা আমাকে বসিরহাট নিয়ে যায়। বসিরহাট সাব জেলে 22 দিন রাখার পর সেখান থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং যেখানে আমাকে মোট 5 বছর আটক রাখে। পরে জানতে পারি দমদম কেন্দ্রীয় কারাগারে আমার থাকার বিষয়টি মাসুদ সাইদি জানতে পারেন এবং আমার ছেলেকে ভারত পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হন। এরপর তারই উদ্যোগে এবং মানবাধিকার সংস্থা ও ভারতীয় সুপ্রিম কোর্টের সহায়তায় আমি কারাগার থেকে মুক্ত হতে সক্ষম হই। কারাগারে থাকার সময় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করে এবং আমার নির্যাতনের বিবরণ নথিভুক্ত করে। দেশে ফিরে এলেও আমি পিরোজপুরের নিজ গ্রামে নিরাপত্তার কারণে যেতে পারিনি, বরং আত্মগোপনে নিজ জেলার বাইরে অবস্থান করি। আমি আমার ছেলে মেয়ের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ার পর জানতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে আমাকে অপহরণের পর আমার আইনজীবীগণ আওয়ামী লীগের তৎকালীন ট্রাইব্যুনালের বিচারকগণের নিকট তাৎক্ষণিকভাবে আমার অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকগণ, তৎকালীন চিফ প্রসিকিউটর, শাহবাগ থানার ওসি, রমনা জোনের ডিসি ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে সিদ্ধান্ত দেন যে আমাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়নি। অথচ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অসংখ্য সিসি ক্যামেরা ছিল। বিশেষ করে আমাকে যেখান থেকে অপহরণ করা হয়েছিল সেই গেটের সামনেই 2টি সিসি ক্যামেরা ছিল। সেই ক্যামেরা 2টি সহ স্থাপিত সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি রেকর্ড হওয়ার কথা।
আমার পক্ষের আইনজীবীগণের দাবি সত্ত্বেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বা দেখাতে অস্বীকৃতি জানান। সেটি না করে জনাব নাসিম আমার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার দায়ে আমার আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা আদালত অবমাননার অভিযোগ আনয়ন করেন। সুখরঞ্জন বালি বলেন, আমি নিজ চোখে মুক্তিযুদ্ধের সময় আমার ভাইকে হত্যার ঘটনা দেখেছি। সেখানে সাইদি হুজুর ছিলেন না। বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় এবং সত্য সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসার কারণে আমাকে গুম, অপহরণ, নির্যাতন এবং প্রায় 5 বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখা হয়। তার বিরুদ্ধে করা মামলা ছিল সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো। তাকে অন্যায়ভাবে গ্রেফতার, দীর্ঘদিন কারারুদ্ধ রাখা এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে কারাগারে তাকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধের শামিল। আমাকে করা গুম, অপহরণ, শারীরিক মানসিক নির্যাতন ও আমাকে জোর করে ভারতে পাচারের ঘটনা সবই ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমাকে অপহরণ করে শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে আমার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে, আর এর সবই ছিল একটি বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচ্য। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমাকে করা অপহরণ, গুম এবং 5 বছর অবৈধভাবে কারাবন্দী রাখা সহ আমার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের আমি বিচার চাই। এ ঘটনায় সাক্ষী করা হয়েছে ব্যারিস্টার তানভীর আল আমিন, অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ আনসারি, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট হাসানুল হক বান্না সোহাগ ও মাসুদ সাইদিকে। চিফ প্রসিকিউটরের বক্তব্য। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তে আমরা দেখব না যে কে কত বড় পদে ছিল, কতটা ক্ষমতাবান ছিলেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির নাম আসছে। তদন্ত শেষে যদি তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই জানি যে বিগত 16 বছর গুমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। বাইরে থেকে মানুষকে গুম করার পাশাপাশি খোদ আদালত চত্বর হতেও গুম করা হয়েছিল। তাকে দেশে ডিটেনশনে রাখার পাশাপাশি পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষীদের নিকট তুলে দেওয়া হয়েছিল। এসব কিছুর ডকুমেন্টস রয়েছে। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দায়েরের সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি ও তার আইনজীবী পারভেজ হোসেন। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।